ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেক পরীক্ষার জন্য হেল্পফুল হবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। রাইট, চলো। এবিসি আদের মোট আয় হচ্ছে 24,000 টাকা। এ 70%, বি 80% এবং সি 90% খরচ করে। যদি তাদের সঞ্চয়ের অনুপাত 12:6:5 হয় তবে বি এর আয় কত? হ্যাঁ, তাহলে খেয়াল করো। হ্যাঁ, এনে একটা খরচ দেওয়া আছে পার্সেন্টেজ দিয়ে, আর সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে। দেখো দুইটা রিলেট করি। মানে কি? এ 70% খরচ করে। 70% মানে তোমরা প্রত্যেকে জানো কত হয়? 70/100। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি 70% মানে 7/10। তার মানে 10 ভাগের 7 ভাগ সঞ্চয় করে। রাইট, 70% মানে 10 ভাগের 7 ভাগ কি করে? সরি, খরচ করে। খরচ 10 ভাগের মধ্যে 7 ভাগ খরচ করে। তাহলে 10-এর থেকে যদি 7 মাইনাস করো তাহলে তোমরা বলবে স্যার বাকি 3 ভাগ হচ্ছে সঞ্চয়। তাই না? টোটাল 10 ভাগের মধ্যে 7 ভাগ খরচ, বাকি 3 ভাগ সঞ্চয়। তাহলে এক কাজ করো, দুইটা একবারে করে দিই। দুই সঞ্চয়, এখানে সঞ্চয় তো 12 বলছে। তাহলে 10 ভাগের মধ্যে 7 ভাগ খরচ করে, বাকি 3 ভাগ সঞ্চয়। এখানে সঞ্চয় যেহেতু 12 বলছে, এটাকে আমরা 12 বানাই। রাইট, এটাকে 4 দিয়ে গুণ করো, 3-4 12। এটা 4 গুণ হইলে উপরেরটাও 4 গুণ হবে। উপরেরটার দরকার নাই, করলাম না। উপরেরটাও 4 গুণ হয়, করলাম না। হ্যাঁ, আর বি কি করে? বি 80% খরচ করে। 80% মানে 80/100। তাহলে ক্যান্সেল যদি করো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তার মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ খরচ করে, বাকি 1 ভাগ সঞ্চয়। বি কতটুকু খরচ করে? 80%, মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ খরচ করে, বাকি 1 ভাগ সঞ্চয়। রাইট, এবার এখানে সঞ্চয় কত বলছে? এখানে সঞ্চয় 6 বলছে। তাহলে আমরা কি করি বস? দুই সঞ্চয় সমান করে দিই। এখানে 6 বলছে, এটারও 6 বানাই। এটারে 6 দিয়ে গুণ করো, 6 কে 6। তাহলে এইটা 6 গুণ হলে নিচেরটাও কত হবে? তোমরা বলবে স্যার নিচেরটা হবে 6 গুণ 5 6 30। এইটার 6 গুণ বলা, দুই সঞ্চয়, এনের সঞ্চয় 6 আছে, এটারও 6 বানাইলাম। উপরেরটাও 6 গুণ হয়, দরকার নেই, আমার যেটা দরকার সেটা লিখবো। আর সি হচ্ছে কত? 90%। 90% মানে 90/100। তাহলে কত হয়? 10 ভাগের 9 ভাগ কি করে? 10 ভাগের 9 ভাগ খরচ করে, বাকি 1 ভাগ কি করে? সঞ্চয়। প্রশ্নের সঞ্চয় 5 বলছে, তাহলে এটারে 5 গুণ করলাম, 5 ওকে 5। তাহলে নিচেরটাও 5 গুণ, 5 × 50। রাইট, তাহলে এ কত? এ ইনকাম করে 40 ভাগ। হ্যাঁ, বি ইনকাম করে 30 ভাগ, সি ইনকাম করে কত ভাগ? 50 ভাগ। টোটাল কত? 40 আর 3 70, 70 আর 50 যোগ করো। টোটাল ইনকাম কত ভাগ? তোমরা বলবে স্যার 120 ভাগ। ক্লিয়ার? তাহলে দুই সঞ্চয় সমান করে দিলাম। কানেক্টেড। টোটাল খরচ হচ্ছে 120 ভাগ। প্রশ্নে টোটাল খরচ 24,000। 120 ভ্যালু যদি 24,000 হয়, খেয়াল করো, এটাও টোটাল ইনকাম, এটাও টোটাল ইনকাম। 120 ভ্যালু যদি 24,000 হয়, কত গুণ? 120 কে 2 দিয়ে গুণ করো, 240, আর 2টা শূন্য, তার মানে 200 গুণ। রাইট, তাহলে বি এর আয় কত? বি এর আয় হচ্ছে 30 ভাগ। 30 এর ভ্যালু কত? এটাও 30 গুণ, 200 গুণ। তাহলে 3 দুগুণে 6 আর 3টা শূন্য, তার মানে 6,000। রাইট, তাহলে এই পার্সেন্ট গুলা খুব তাড়াতাড়ি ভাঙাইতে হবে। রাইট, ভাঙায় কি করতে হবে বলে দেখি? কানেক্ট করবে। দুই সঞ্চয় সমান করবে। এটা 4 গুণ তো এটাও 4 গুণ, এটা 6 গুণ তো এটাও 6 গুণ, এটা 5 গুণ তো এটাও 5 গুণ। রাইট, টোটাল আয় 120 ভাগ। 120 ভ্যালু এত হলে বি এর আয় 30 ভাগ। তাহলে 30 এর ভ্যালু কত হবে? 6,000। এটাই आंसर। কোন মূলধন সরল সুদে 6 বছরে, এনটিপিসি রেলের পরীক্ষার প্রশ্ন, 6 বছরে 60% বৃদ্ধি পায়। একই সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে মন দিয়ে শোনো। 6 বছরে 60% বৃদ্ধি পায় মানে, বৃদ্ধি পায় মানে কি? এটা সুদ। 6 বছরের সুদ হয় 60%। তাহলে এক বছরে কত? 6 দিয়ে যদি 60 কে ভাগ করো, তাহলে 6 দশে 60, 10%। 6 বছরের সুদ হয় 60%, তাহলে এক বছরে কত? 10%। রাইট, 6 বছরে 60% বৃদ্ধি পায় মানে এটা সুদ। 6 বছরে 60 হলে এক বছরে 6 দশে 60, 10%। তার মানে সুদের হার 10%। 10% এ ভাঙালে কি হয়? 10/100, কাটাকাটি করো, তার মানে 1/10। তাই না? সেম 10% মানে 1/10। চলো, কানেক্টেড। সেম সুদের হার, এই 10% সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি ভাঙাবো। তাহলে চক্রবৃদ্ধি কিভাবে? 10% মানে 1/10। তাহলে আসল যদি 10 ভাগ হয়, তার মানে সুদ আসল কত ভাগ হবে? 1 ভাগ সুদ, তার মানে সুদ আসল হবে 11 ভাগ। 3 বছর বলছে, 3 বার গুণ বা কিউব করে দিতে পারে। এদিকেও কিউব, 10 এর কিউব 1000, এদিকেও কিউব, 11 এর কিউব কত? 1331।
তাহলে আসল 1000 ভাগ হলে সুদ আসল 1331 ভাগ, তার মানে বাড়লো কত ভাগ? 331 ভাগ, এটা হচ্ছে সুদ, তাই না ভাই? তাহলে আসলে 1000 ভাগ 1000 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 10000। 1000 এর ভ্যালু 10000, কত গুণ? 10 গুণ। তাহলে চক্রবৃদ্ধির সুদ 331 ভাগ 331 এর ভ্যালু কত? এটাও 10 গুণ। তাহলে 3 গুণ করলে 3310, বুঝে গেল? তো এরকম সিম্পল অঙ্ক মাঝে মাঝে একটু লেজ লাগালে আমরা ভয় পাই যাই, এটা না জানি কি অঙ্ক দিচ্ছে, তাহলে তেমন ব্যাপার না। 6 বছরে 60% বৃদ্ধি পায়, সুদের হার 10%, পরে ভাঙায় চক্রবৃদ্ধির সুদ তোমরা জানো কিভাবে ডিল করতে হয়, রাইট ফ্রেন্ডস? পড়ো সহজ অঙ্ক দেখো। একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে 4 ঘন্টায়, হ্যাঁ, কতগুলি খুঁটি অতিক্রম করবে? দেওয়া আছে দুটি খুঁটির মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 45 মিটার, রাইট? এবং ট্রেনটি যাত্রা শুরুতেই একটি খুঁটি অতিক্রম করে, বুঝলে? তাহলে দেখো 4 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যদি 45 কিমি যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 45 গুণন 4, তাহলে 4 45 কত? 180 কিমি, রাইট? তাই না? 1 ঘন্টায় 45 কিমি, 4 ঘন্টায় কত হবে? 4 45 180, এত দূর কারো ডাউট আছে? তাহলে টোটাল দূরত্ব যে 180 কিমি, এটারে না মিটারে নিয়ে আসো। 1 কিমি মানে 1000 মিটার, তাহলে 180 কিমি মানে এটারে যদি 1000 দিয়ে গুণ করো না, 180 এর সঙ্গে 1000 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে? 18, 18 কে 18 আর 4টা শূন্য, 18000 মিটার। এবার দুইটা খুঁটির মাঝখানে গ্যাপ কত? দূরত্ব কত? 45 মিটার। একটা এনে গ্যাপ গুলো আগে বার করি, খুঁটি পরের কথা, হ্যাঁ, মন দিয়ে শোনো। একটা গ্যাপে 45, দুইটা গ্যাপে 90, তিনটা গ্যাপে 145 মিটার, তাহলে 18,000 মিটার মানে কতগুলা গ্যাপ হবে? 45 মিটারে একটা, 90 মিটারে দুইটা, 135 মিটারে তিনটা গ্যাপ হয়, তাহলে 18,000 মিটারে কয়টা গ্যাপ হয়? তাহলে এটাকে 45 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে কত হবে? রাইট? এটাকে যদি ভাগ করো 45 দিয়ে, তার মানে 4 45 কত হবে? 180। তারপর কয়টা শূন্য হবে বলো দেখি? 3টা শূন্য, তার মানে 4000টি গ্যাপ হবে, রাইট? এখানে একটু অপশন গন্ডগোল আছে, রাইট? এখানে ডাটাগুলা, এই অপশনগুলা গন্ডগোল হবে, রাইট? 1 ঘন্টায় 45 হলে 4 ঘন্টায় কত হবে? 4 45 180, ঠিক আছে না ভাই? 4 45, হ্যাঁ, চলো এনে হয়তো এটা একটু অন্য এসে চলো। আচ্ছা চলো, তাহলে গ্যাপ কয়টা বলো দেখি? 4000টা গ্যাপ। এবার 4000টা গ্যাপ মানে একটা জিনিস খেয়াল করো, দুইটা গ্যাপ যদি হয় তাহলে খুঁটি কয়টা লাগে? 3টা, 1 2 3। 3টা গ্যাপ হলে কয়টা খুঁটি লাগে? কয়টা খুঁটি হবে? 4টা। একটা গ্যাপ বুঝা নেই, যতগুলা গ্যাপ হবে, যেমন যখন এনে গ্যাপ কয়টা? 3টা, খুঁটি কয়টা? 4টা, 5টা গ্যাপে 6টা খুঁটি, তাহলে 4000টা গ্যাপ বানানোর জন্য কয়টা খুঁটি লাগবে? একটা বেশি, 4000 একটা, বুঝে গেল? এটাই অ্যান্সার। মানে একটু ডাটাটা হয়তো অন্য ছিল এই অপশন হইতে গেলে, তাহলে এই হিসাবে 4000 হবে, রাইট ফ্রেন্ডস? 45, 4 45 180, ক্লিয়ার দিলে? দুইটা খুঁটির মধ্যে দূরত্ব হচ্ছে কত? 45 মিটার, তাহলে একটা গ্যাপে 45 হলে তাহলে 4000, 18,000 বানানোর জন্য 4000টা গ্যাপ, তার মানে 4000 একটা খুঁটি লাগবে। পড়ো। চলো, সময় দূরত্বের এই আরেকটা খুব ইম্পর্টেন্ট টাইপ, কামান দাগার টাইপ, রাইট? একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানো ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। ট্রেনের গতিবেগ কত? শব্দের গতিবেগ দেওয়া আছে এত। তাহলে মন দিয়ে শোনো, 11 মিনিট পর পর 45 সেকেন্ড পর পর শব্দ শোনা যাচ্ছে, তাই না? খেয়াল করো, এখানে ট্রেনের চালক আছে, হ্যাঁ, চালক এদিকে যাচ্ছে, আর শব্দ এদিক থেকে এদিকে আসছে। মনে করো একটা শব্দ শুনলে আরেকটা শব্দ এখানে আছে, রাইট? ড্রাইভার, মনে করো ড্রাইভার এখানে দাঁড়ায় আছে, যদি ড্রাইভার দাঁড়ায় থাকে তাহলে কি হবে? এখানে দুইটা কেস ভাববো, কেন স্যার? একটা যেটা ঘটছে বাস্তব, আরেকটা হচ্ছে আমরা ধরে নিব বা কল্পনা করব। ড্রাইভার অ্যাকচুয়ালি স্থির না, যদি ড্রাইভার স্থির থাকতো কি হইতো? তাহলে যদি ড্রাইভার যদি স্থির থাকে, তাহলে শব্দর এখান থেকে এখানে আসতে কত? 11 মিনিট 45 সেকেন্ড লাগবে। 11 মিনিট 45 সেকেন্ড, বুঝো রে? কত সেকেন্ড লাগবে বলো দেখি? 11 মিনিট 45 সেকেন্ড। এই পুরাটাকে আমরা কি করি, সেকেন্ডও আনতে পারো বা মিনিটে আনতে পারো। মিনিটে নিয়ে আসি 11, 11ই সেকেন্ডকে মিনিট বানানোর জন্য 60 দিয়ে ভাগ, 15 দিয়ে কাটো, 3 15 45, 4 15 60, এত মিনিট। মিনিটে নিয়ে আসলাম, হ্যাঁ। এটা মিনিট মিনিটই থাকবে, সেকেন্ডকে মিনিট বানাতে গেলে 60 দিয়ে ভাগ, এটা মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে কত হয়? তাহলে এখানে কত হবে? 4 11 44 যোগ 3, তার মানে 47/4 মিনিট।
রাইট। তাহলে যদি ড্রাইভার দাঁড়ায় থাকতো তাহলে একটা শব্দ আসলে আরেকটা শব্দ 11 মিনিট 45 সেকেন্ড, আরেকটা শব্দ 11 মিনিট 45 সেকেন্ড, 11 মিনিট 45 সেকেন্ড, মানে 47/4 মিনিট পর পর আসতো যদি দাঁড়ায় থাকতো। তাহলে কি হতো? কিন্তু অ্যাকচুয়ালি কি ড্রাইভার দাঁড়ায় আছে? তোমরা বলবে স্যার না, অ্যাকচুয়ালি ড্রাইভার তো না, ড্রাইভারও এদিকে এগিয়ে যাচ্ছে, চালক এইদিকে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এদিকে শব্দও এগিয়ে আসছে। কনসেপ্টটা বোঝানোর জন্য মনে হচ্ছে অনেক না জানি স্যার হিবিজিবি কি হচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরো, দেখবে এত সহজ। তাহলে যদি চালক এখানে স্থির থাকতো তাহলে শব্দের আসতে 47/4 মিনিট লাগতো। কিন্তু যেহেতু চালক স্থির না, চালকও এগিয়ে গেল, এদিকে শব্দ এগিয়ে আসছে, তাই তাড়াতাড়ি শুনবে। তাহলে যদি চালক দাঁড়ায় থাকতো একটা শব্দ শোনার 47/4 মিনিট পর একটা শব্দ শুনতো। কিন্তু যেহেতু চালক এগিয়ে যাচ্ছে, কিছুটা শব্দের দিকে এগিয়ে গেল, তাই তাড়াতাড়ি শব্দ শুনবে, 11 মিনিট পর শব্দ শুনবে। রাইট। তাহলে এখানে দুইটা জিনিস, যদি চালক দাঁড়ায় থাকতো তাহলে কত মিনিট পর শব্দ শুনতো? 47/4 মিনিট। কিন্তু চালক এগিয়ে যাওয়ায় কতক্ষণ পর শব্দ শুনছে? 11 মিনিট পর। এটা হচ্ছে সময়। নিচে 4 আছে, দুইটারই 4 দিয়ে গুণ করি কোন সংখ্যা আনার জন্য। 4 4 ক্যান্সেল, তার মানে এখানে 4 11 44। এটা হচ্ছে সময়, সময়ের অনুপাত 47:44। তাহলে বেগের অনুপাত কত? দুই জায়গায় দূরত্ব তো সেম, মাঝখানের গ্যাপটা তো সেম, তাহলে সময়কে উল্টাইলে তোমরা জানো বেগ পাওয়া যাবে। রাইট। 47 এখানে, 44 এখানে। তাহলে যদি চালক প্রথম ক্ষেত্রে বেগ 44, দ্বিতীয় ক্ষেত্রে বেগ 47, কেন? প্রথম ক্ষেত্রে চালক তো স্থির, এই বেগটা কার? শব্দের বেগ। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা কার বেগ বলো দেখি? দ্বিতীয় ক্ষেত্রে এখানে শব্দেরও বেগ আছে প্লাস চালকেরও বেগ আছে, দুটো মিলে হচ্ছে 47। তাহলে শব্দের বেগ যদি 44 হয় তাহলে তোমরা বলবে স্যার চালকের বেগ হবে 3। রাইট। শব্দের বেগ যদি 44 হয় তাহলে তোমরা বলবে স্যার চালকের বেগ হবে 3। তাহলে মন দিয়ে শোনো, একটু যাতা টেকনিক দিয়ে দিই নাকি? এই নাও শব্দের বেগ, হ্যাঁ, চালকের বেগ বার করবো আমরা। যাতা টেকনিক, শব্দের বেগ প্রশ্নে কত আছে? 330, আর আমরা বার করলাম কত? 44। এটাও শব্দের বেগ, এটাও শব্দের বেগ, যেটা বার করব চালকের বেগ বার করব, চালকের বেগ সামনে 3। তাহলে কাটো, 11 দিয়ে কাটো, 4 11 44, 11 দিয়ে কাটো 30, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো 15। এটা কত হয়? 45/2। বুঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, রাইট। তাহলে শব্দের বেগ যদি 44 হয়, সব ঠিক আছে, রাইট, হ্যাঁ। চলো, তাহলে শব্দের বেগ যদি 44 হয় তাহলে চালকের বেগ কত হবে? 3 হবে, হ্যাঁ। তাহলে উপরে শব্দের বেগ, নিচেও শব্দের বেগ, চালকের বেগ বার করব সামনে। আর এটা দেখো মিটার পার সেকেন্ডে আছে, এটা কিমি পার ঘন্টায় আনার জন্য 18/5 দিয়ে গুণ। 2 দিয়ে 18 কে কাটো 9, 5 দিয়ে 15 কে কাটো 3, গুণ করো, 3 3 9, 9 9 81। রাইট। তাহলে চালকের বেগ কত হবে? 81। এই উপরের গুলা তো এগুলো বোঝানোর জন্য আঁকলাম, অ্যাকচুয়ালি অঙ্ক কিন্তু এই 2-3 লাইনের অঙ্ক। তাহলে খেয়াল করো সময় কত, এগুলো লেখার দরকার নেই, বুঝলেই হলো। যদি চালক স্থির থাকে সময় 47/4 মিনিট, চালক এগিয়ে গেলে 11 মিনিট। পূর্ণ সংখ্যা আনলে 47:44, তাহলে বেগের অনুপাত 44:47। এটা আর শুধু শব্দের বেগ, এখানে শব্দ প্লাস চালক দুইটা মিলে 47। শব্দ 44 হলে চালক 3। তাহলে উপরে শব্দের বেগ, নিচেও শব্দের বেগ, চালকের বেগ বার করবো সেটা সামনে। এটা মিটার পার সেকেন্ডে আছে, কিমি পার ঘন্টায় আনতে গেলে 18/5 দিয়ে গুণ। রাইট ফ্রেন্ডস। 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 28 দিনে করে। চলো, 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 28 দিনে, 6 জন পুরুষ ও 16 জন মহিলা ওই একই কাজ 11 দিনে করে। রাইট। এখানে একটা শর্টকাট টেকনিক দিয়ে না, এখান থেকে আসো একজন পুরুষ কতটুকু কাজ করে, আমরা ধরলাম কাজটা হচ্ছে 76 করা। একজন পুরুষ কতটুকু কাজ করে? পুরুষ বার করতে গেলে তোমরা জানো মহিলা গুণ, 7 আর 28 গুণ করো, 7 28 196, তাই না? আর এখানে 16 জন মহিলা 11 দিনে করে, 16 আর 11 গুণ করলে 176। তাহলে পুরুষ বার করতে গেলে মহিলা গুণ করে ডিফারেন্স, তার মানে কত হয়? 20। একজন পুরুষ মানে 20টা, পরে দেখি আরো ছোট করা যায় কিনা। একজন পুরুষ কতটুকু কাজ করে আর একজন মহিলা কতটুকু কাজ করে সেটা বার করবে। কিভাবে স্যার? এটা শর্টকাটে কিভাবে করে? পুরুষ বার করতে গেলে মহিলা গুণ, 7 28 196, আর এখানে 16 জন মহিলা 11 দিনে, 16 11 176। পুরুষ বার করতে গেলে মহিলা গুণ, গুণ করে ডিফারেন্স। আর যখন মহিলা বার করবো তখন পুরুষ গুণ, পুরুষগুলা গুণ করো তো। 2 জন পুরুষ 2 জন পুরুষ 28 দিন, হ্যাঁ, 2 জন পুরুষ 28 দিন, 28 দুগুণে কত? 56। আর এখানে 6 জন পুরুষ 11 দিনে, 6 11 63।
তাহলে ডিফারেন্স কত, দুইটার ডিফারেন্স কত, 10। গুণ করে ডিফারেন্স কিন্তু, হ্যাঁ, জন আর দিন, 2 জন পুরুষ 28 দিনে 28 দুগুণে 56, 6 জন পুরুষ 11 দিনে 6 11 66, দুইটার ডিফারেন্স কত, 10। এই ছোট করো, 10 দুগুণে 20। তাহলে একজন পুরুষ বানায় 2টা চেয়ার, একজন মহিলা বানায় 1টা চেয়ার। তোমরা কি কানেক্ট করতে পারছো? পুরুষ বার করতে গেলে মহিলা গুণ 7 28 196, 16 11 176 বিয়োগ করে 20, আর মহিলা বার করতে গেলে পুরুষ। এবার আসো আমরা বার করি টোটাল কাজটা কত। যে কোনো একটা কন্ডিশন দিয়ে প্রথমটাই দিয়ে যদি বার করি, 2 জন পুরুষ, একজন পুরুষ বানায় 2টা, তাহলে 2 জন পুরুষ 2 দুগুণে 4, প্লাস একজন মহিলা বানায় 1টা, 7 জন মহিলা 7 কে 7। তাহলে একজন পুরুষ 2টা বানাইলে 2 জন পুরুষ 2 দুগুণে 4, প্লাস একজন মহিলা 1টা, 7 জন মহিলা 7 কে 7, তাহলে 4 আর 7 যোগ করে 11। একদিনে যদি 11টা হয় তাহলে 28 দিনে কয়টা হবে, 11 গুণন 28, 8 গুণন 88, তার মানে কত হয়, 308। এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে ফার্স্টে একজন পুরুষ আর একজন মহিলা কতটুক বানায় সেটা বার করো। একজন পুরুষ 2টা, 2 জন পুরুষ 2 দুগুণে 4, একজন মহিলা 1টা, 7 জন মহিলা 7 কে 7, তাহলে এটা হয় একদিনে হয় 11টা, তাহলে 28 দিনে 11 গুণন 28। এবার এই কাজটা বলছে কতদিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা করবে। তাহলে 5 জন পুরুষ আর 4 জন মহিলা যদি করে, একজন পুরুষ 2টা বানায়, তাহলে 5 জন পুরুষ 5 দুগুণে 10, 4 জন মহিলা 4 কে 4, তাহলে 10 আর 4 14, 14টা হয় একদিনে। এবার 5 জন পুরুষ আর 4 জন মহিলা যদি করে, 5 জন পুরুষ 5 দুগুণে 10, 4 জন মহিলা 4 কে 4, 14টা হবে একদিনে, 28টা হবে 2 দিনে, তাহলে 308টা বানাইতে কয়দিন লাগবে, 308 কে 14 দিয়ে ভাগ, 14 দুগুণে 28, 2 14 দুগুণে 28, তার মানে 22 দিন সময় লাগবে। বুঝা গেল কি ভাই? রাইট, টোটাল কাজটা হয়ে গেল। এবার এই কাজটা কে করবে, 5 জন পুরুষ আর 4 জন মহিলা, 5 জন পুরুষ 5 দুগুণে 10টা, 4 জন মহিলা 4 কে 4টা, টোটাল 14টা হয় একদিনে, 28টা হবে 2 দিনে, 308টা হবে, 308 বাই 14, তার মানে 22 দিন। নেক্সট চলো করো। 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়, নতুন আমের ওজন কত? তাহলে 9টা আম আছে, এখানে দেখো একটা জিনিস, কয়টা আম আছে, 9টা। এখানে কয়টা আম সরানো হয়, একটা আম, যেই আমটা সরানো হয় তার ওজন 120 গ্রাম। তার পরিবর্তে যে নতুন আমটা আনা হলো না, নতুন আমের ওজন যদি 120 গ্রামই হইতো তাহলে তো গড় সেম থাকতো। নতুন আমটা আনার ফলে গড় ওজন কত বাড়ে, হ্যাঁ, গড় ওজন বাড়ে 20 গ্রাম বৃদ্ধি পায়। গড় গড় কত গ্রাম বৃদ্ধি পায়, 20 গ্রাম। গড় মানে একটার ওজনই যদি 20 গ্রাম বৃদ্ধি পায়, তাহলে 9টা আমের ওজন কত হবে, 9 20 180 গ্রাম। গড় মানে একটারই বৃদ্ধি পায়, গড় মানে একটার ওজন বৃদ্ধি পায়, গড় মানে একটা বোঝায়, রাইট। গড় মানে গড়ে যদি 20 গ্রাম বাড়ে, টোটাল কত বাড়বে, টোটাল 9টা আমের জন্য 9 20 180। গড় মানে একটার ওজনই 20 করে বাড়ে, তাহলে 9টার ওজন 180 গ্রাম বাড়বে। তাহলে নতুন আমটা আনার ফলে 180 গ্রাম ওজন বাড়ে বা এক্সট্রা হয়। 180 গ্রাম না 180 গ্রাম এক্সট্রা হয়। তাহলে তোমরা বলবে পুরোনো আমটার ওজন কত, 120 না, নতুন আমটার ওজন 120 না, 120 চেয়ে 180 বেশি হবে। তার মানে কত গ্রাম হবে, 300 গ্রাম। যেহেতু বাড়ে না তাহলে প্লাস, কমলে মাইনাস। যেই আমটা সরানো হয় তার ওজন 120, আর যেই আমটা আনো সেই আমটার ওজন 120 না, 120 চেয়ে কত বেশি হবে, 180 গ্রাম বেশি হবে, রাইট। গড়ে 20 বাড়লে টোটাল 180 বাড়বে, তাই না বস? চলো, তার মানে অ্যান্সার কত হবে, অপশন ডি। 7, এ এবং বি সমীকরণের, এই সমীকরণের বীজ হলে, বীজ মানে এক্স এর মান, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের মান কত? রেলের গ্রুপ ডির প্রশ্ন, খুব জটিল মনে হইতে পারে, দেখো এটা আমরা খুব সহজে সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, মিডিল টার্ম এক লাইনে কিভাবে করে, এমন দুইটার সংখ্যা খুঁজতে হবে যাতে গুণ করলে 6 হবে, আবার বিয়োগ করলে কত হবে, 1। এমন দুইটার সংখ্যা খুঁজতে হবে যাতে গুণ করলে হবে 6, আবার বিয়োগ করলে, সরি বিয়োগ করলে 1 না, বিয়োগ করলে 5, সরি ভাই, হ্যাঁ, বিয়োগ করলে 5। এমন দুইটা সংখ্যা খুঁজবো যাদের গুণ করলে 6 হবে, রাইট। আবার যদি বিয়োগ করো তাহলে 5 হবে। তাহলে সংখ্যা দুইটা কি কি হবে, তাহলে তোমরা বলবে স্যার সংখ্যা দুইটা হবে 6 আর 1। 6 আর 1 গুণ করে 6 কে 6, 6 থেকে 1 বিয়োগ করে 5, রাইট। তাহলে ফার্স্টে সংখ্যা দুইটা বার করে নিলাম, একবারে কিভাবে করবে, এক্স এক্সই, প্রথমে মাইনাস আছে, মাইনাস মাইনাসই, প্রথমে বড় সংখ্যাটা 6, পরে উল্টা দিকের ব্র্যাকেটে এক্স এক্সই, পরের চিহ্নটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, পরে ছোট সংখ্যাটা 1 সমান সমান 0, রাইট। তাহলে পরের চিহ্নটা মাইনাসে মাইনাসে প্লাস, পরে ছোট সংখ্যাটা লেখা হয়, তারপরে 0। এইটারে যদি 0 করো, দুইটার গুণফল 0 হইলে না হয় প্রথমেরটা 0, না হয় পরেরটা 0, তাহলে এক্স, পরেরটাও 0 হইতে পারে, দুইটার গুণফল 0 মানে হয় প্রথমেরটা 0, না হয় পরেরটা 0, তার মানে এখান থেকে এক্স এর মান -1। এক্স এর দুইটা মান হয়, একটা 6 আর একটা -1।
এগুলো কি বীজ বলি, এক্স এর মানগুলোকে বীজ বলা। তাহলে দুইটা বীজ এ আর বি হয় না, তার মানে খেয়াল করো দুইটা বীজ এ আর বি বলছে, আর আমরা বার করলাম বীজ 6 আর -1। তাহলে দুইটা বীজ বের হইলো না, একটা হবে এ এর মান মনে করো প্রথমেরটাই, আর আরেকটা বীজ -1 হইলো না, এটা মনে করো বি এর মান। দুইটা বীজ 6 আর -1, মনে করো 6 হলো এ এর মান আর -1 হলো বি এর মান। এবার বার করতে বলছে এ মাইনাস বি এর মান, তাহলে 6 6 এর মান 6, আর বি এর জায়গায় যদি -1 বসাও না, তাহলে মাইনাসে মাইনাসে +1 হবে। একটা তো এই যে দেখো একটা মাইনাস আসছে, আবার বি এর মানেও -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +1 তার হোল স্কয়ার। তাহলে 6 আর 1 যোগ করো 7, 7 এর স্কয়ার কত, 7 7 49। রাইট, ক্লিয়ার দিলে? এর জায়গায় এর মান 6 আর বি এর জায়গায় বি এর মান -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, 6 আর 1 যোগ করো 7, 7 এর স্কয়ার 49। ক্লিয়ার, কানেক্টেড? তাহলে চলো, ভেরি গুড। একজন ব্যবসায়ী 25% লাভে চাল বিক্রি করার দাবি করে, ঠিক আছে, কিন্তু অসাধু ব্যবসায়ী একটি ওজন ব্যবহার করেন, মানে বাটখারা ব্যবহার করেন, যা এতে উল্লেখ করা ওজন থেকে 15% কম। আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী দ্বারা অর্জিত লাভের মোট শতাংশ কত, মানে সিম্পল ভাষায় বলি নিকটতম পূর্ণ সংখ্যা, মানে দশমিকে আসবে, অ্যাপ্রক্সিমেট মান নিতে হবে। এমনি তো 25% লাভ করছেই ভাই, আবার ওজনও 15% কম দিচ্ছে। রাইট, মনে করো সাপোজ ধরলাম 100 গ্রাম জিনিস, 100 গ্রাম জিনিসের কেনা দাম 100 টাকা, 1 গ্রামের দাম 1 টাকা ধরে নিলাম, 1 গ্রামের দাম 1 টাকা, 100 গ্রামের দাম 100 টাকা। তাহলে এটা কাস্টমারকে সে বিক্রি করবে 25% লাভ, মানে 25 টাকা লাভ করবে, তার মানে বিক্রি করবে 125 টাকায়। 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে, 125 টাকা। এতদূর গল্প তো সিম্পল, রাইট? কিন্তু প্রবলেম হচ্ছে সে কি কাস্টমারকে 100 টাকার জিনিস দেয়? অ্যান্সার হচ্ছে না, সে কাস্টমারকে 15% কম জিনিস দেয়। 15% মানে 15 টাকা কম। যেখানে 100 গ্রাম জিনিস দেওয়ার কথা, সেখানে 15 গ্রাম কম, মানে 85 গ্রাম জিনিস দিবে। 85 গ্রাম মানে 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে 85 গ্রামের দাম 85 টাকা। তাহলে কাস্টমারকে দেওয়া হয় 85 টাকার জিনিস, 85 টাকার জিনিস কাস্টমারকে দেওয়া হয়, আর কাস্টমারের কাছ থেকে নেওয়া হয় 125 টাকা। কাস্টমারের কাছ থেকে তো আমরা 125 টাকায় কালেক্ট করে নিলাম, কিন্তু কাস্টমারকে দেওয়া হয় 85 টাকা। তার মানে 85 টাকার জিনিস যদি 125 টাকায় বিক্রি করো, তার মানে কত টাকা লাভ? তোমরা বলবে স্যার 40 টাকা লাভ। তাহলে আসো লাভের পার্সেন্ট কত, কত লাভ বা ক্ষতি সেটা উপরে, ক্রয় মূল্য কত সেটা নিচে। ক্রয় মূল্য বলতে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে সেটাই ক্রয় মূল্য, ইন্টু 100। 5 17 85, 5 দিয়ে কাটো, 5 20 100। তাহলে 40 আর 20 গুণ করে উপরে কত হয়? 800। রাইট, 17 দিয়ে 68 কে ভাগ করে, 4 17 68 থাকবে 12 120, 4 17 68 থাকবে 12 120, 7 17 119, 47 পয়েন্ট সামথিং, তার মানে 47। রাইট, আর ভাগ করার দরকার নেই, 40 আর 20 800 বাই 17, 17 দিয়ে ভাগ করলে 47 পয়েন্ট সামথিং, তার মানে 47 ভাই। রাইট, এত ভাগ করে পুরোপুরি মিলানোর দরকার নেই, তো অ্যাপ্রক্সিমেট অ্যান্সার চাইছে। রাইট, চলো। ও, এখানে সরল আছে, রাইট, এখানে সরল বলছে, হ্যাঁ, এখানে খেয়াল করো। চলো, এখানে সরলটা কি বলছে দেখো, একটু ডাটাটা চেক করে নিই। এখানে সরলটায় দেখো -2/3 আছে, হ্যাঁ, 8/125 2/3, 27/64 -2/3 ভাগ 5/4, তারপর -2। ওকে ফাইন, সব ঠিক আছে, হ্যাঁ, এটা পাওয়ার -2, হ্যাঁ। তাহলে ফার্স্টে পাওয়ার গুলাকে না, মাইনাস গুলাকে না প্লাস বানাও। কিভাবে মাইনাস গুলো, আচ্ছা চলো, মাইনাস গুলাকে প্লাস কিভাবে বানাবে বলে দেখি, এই লাইনই করে দিই, হ্যাঁ। এটাতে যদি উল্টায় দাও না, উল্টায় 64 নিচে আছে তো 64টাকে উপরে দাও, আর উপরে 27টাকে নিচে, উল্টা যদি দাও না, তাহলে পাওয়ারের মাইনাসটা সরে যায়। এখানে 5/4 আছে তো এই লাইনেই করে দিই, হ্যাঁ, এটাই করে দাও 4/5, তাহলে পাওয়ারের মাইনাস সরে যায়। তাহলে মাইনাস সারানোর কি বুদ্ধি স্যার? মাইনাস সারানোর একটাই রাস্তা, উল্টায় দিবে, লবকে হরে নিয়ে যাও, আর হরকে লবে উল্টায় দিবে। রাইট, এটাও সেম, মাইনাস আছে উল্টায় দিবে। চলো, এবার 8 আছে না, 8 রে ভাঙায় কি লিখতে পারো দেখো তো, 2 এর কিউব 8 হয়, আর ভিতরে 5 এর কিউব 125, বাইরে পাওয়ার 2/3। এখানে 64 মানে এটারও কিউব আকারে লেখো, 2 দিয়েও লেখা যায়, 4 এর কিউব 64, আর 27 মানে 3 এর কিউব, আর বাইরে পাওয়ার 2/3। আর এটা স্কোয়ার আছে, ভাঙায় দাও, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। আসো তো এটারে ভাঙাও তো,
এবার ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করো, রাফে করো তো 2 এর পাওয়ার কত আছে 3, আর বাইরে থেকে কত আসবে 2/3, দুইটা গুণ হবে কিন্তু, হ্যাঁ ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে 3 3 ক্যান্সেল, তার মানে কত থাকবে 2 এর স্কয়ার, 2 দুগুণে 4, রাইট। এইটাও হ্যাঁ মন দিয়ে শুনো, 5 এর পাওয়ার 3 আর বাইরে থেকে আসবে 2/3, 5 এর পাওয়ার 3 আর বাইরে থেকে কত আসবে, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয় 2/3, 3 3 ক্যান্সেল, তার মানে 5 এর স্কয়ার কত 25, রাইট। ভিতরের পাওয়ার 3 আর বাইরের পাওয়ার 2/3, দুইটা গুণ হয়, 3 আর 2/3 গুণ করলে তাহলে 3 3 ক্যান্সেল, 5 এর স্কয়ার 25, রাইট। এটাও সেম, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার যদি গুণ করো না, দেখো 3 3 কাটা যাবে, 4 এর পাওয়ার 3 আর বাইরে থেকে আসবে 2/3, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার যদি গুণ করো তোমরা অলওয়েজ স্যার 3 3 ক্যান্সেল, 4 এর স্কয়ার ভাঙালে 4 4 16, আর ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করো, 3 এর পাওয়ার 3 আর বাইরে থেকে আসবে 2/3, 3 3 ক্যান্সেল, 3 এর স্কয়ার কত 3 3 কেন ভাগ কত 16/25, রাইট। তাহলে ফার্স্টে মাইনাস গুলোকে প্লাস বানানো, কোনটা আগে করবে বলে দেখি, সরলের নিয়ম তোমরা অলওয়েজ স্যার ভাগের কাজ আগে করতে হয়। তাহলে ভাগটারে কি করি, গুণ দিয়ে উল্টাই দিই, এলে নেই করে দিই, হ্যাঁ ভাগটারে গুণ দিয়ে উল্টাই দিই, উপরে 25 নিচে 16, 16 16 ভোগে, 25 25 ভোগে, তাহলে থাকবে কত 4/9, রাইট। এটি অ্যান্সার, ওকে। তাহলে খেয়াল রাখবে ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ আগে মাইনাস ছিল, মাইনাস গুলোকে উল্টাই দিলাম, 64 নিচে ছিল উপরে দিলাম, 27 নিচে ছিল নিচে আসবে, এটাও মাইনাস আছে, এটার উপরে মাইনাস প্লাস বানাই দিলাম, রাইট। চলো, সুজাতা 9টি আপেল এবং 8টি আম, চলো খুব ভালো অঙ্ক, এটা রেলের গ্রুপ ডি তে সম্ভবত আসছিল, হ্যাঁ 2022 এসে, আচ্ছা হলো গ্রুপ ডি বা এনটিপিসি, আচ্ছা যাই হোক। সুজাতা 9টি আপেল এবং 8টি আম 276 টাকা দাম দিয়ে কিনে, যখন একটি আপেলের মূল্য 10% হ্রাস পায় এবং একটি আমের মূল্য সেম থাকে, তখন 5টি আপেল এবং 10টি আমের মূল্য হয় 210 টাকা, রাইট। 4টি আপেল ও 3টি আমের আসল মূল্য কত, আসল মূল্য বলতে কেনা দাম আর কি, রাইট, মানে আগে যে দামটা ছিল পরে যে চেঞ্জ হয় সেটা না। আচ্ছা পার্সেন্ট আছে তো আমরা ধরে নিই একটা আপেলের দাম, ধরে নিলাম 100x, এক্স তো ধরা যায়, আমরা পার্সেন্ট আছে সুবিধা হবে, এটা আপেল, হ্যাঁ, আর আমের দাম ধরলাম 100y, তাহলে বলো একটা আপেলের দাম যদি 100x হয় তাহলে 9টা আপেলের দাম, তাহলে 9 গুণন 100x, তাহলে 900x প্লাস, তাহলে বলো একটা আমের দাম যদি 100y হয় তাহলে 8টা আমের দাম কত হবে, 8 গুণন 100, তার মানে 800y, তো দুইটা মিলে কত হয় 276, পার্সেন্ট আছে তাহলে 100 দিয়ে ধরলাম, একটার দাম 100x তাহলে 9টার দাম 900x, একটা আমের দাম 100y তাহলে 8টা আমের দাম 800y, রাইট, দুইটা যোগ করলে 276, কানেক্টেড, হ্যাঁ। এবার একটা আপেলের দাম 10% হ্রাস পায়, 10% মানে আগে ছিল 100x, এখন 10% যদি হ্রাস পায় তাহলে এখন 10% মানে 10% মানে 110% কত হবে 10x, তার মানে এখন দাম 90x, তাহলে একটা এখন আপেলের দাম 90x আর আমের দাম সেমি আছে 100y আছে, তাহলে আপেলের দাম 10% কমবে, 110% 10x কমবে 90x হবে, রাইট। এবার বলছে তাহলে 5টি আপেলের দাম কত, একটার দাম 90x হলে 5টার দাম 5 গুণন 90, তার মানে 450x প্লাস 10টি আম, একটার দাম 100y হলে 10টার দাম 10 গুণন 100, তার মানে 1000 সমান সমান কত 210। এবার এটা সলভ করবো, রাইট, যে কোনো একটা সমান করো, কোনটা সুবিধা হবে, এটা 900 আছে তো এটা 2 দিয়ে গুণ করলে 900 হবে, আর এখানে দুইটারই গুণ করতে হবে, তাহলে এটা রাফে গুণ করো, এখন আমি রাফে করাচ্ছি, এটা করতে হবে তোমাদের মাইন্ডে, এটারে 2 দিয়ে গুণ করো, নিচেরটারে, এগুলো রাফে করবে, রাফে, হ্যাঁ সরি রাফে বলতে আমি রাফে করছি, তোমাদের এটা মাইন্ডে করতে হবে, উপরেরটা যা আছে তাই, নিচেরটা আরো 2 দিয়ে গুণ করবে, তার মানে 900x, এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, সরি 2 দিয়ে গুণ করো 2000y, 2 দিয়ে গুণ করো 420, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করো, এটা ক্যান্সেল, এটার থেকে চিহ্ন পাটিগণিত অ্যাভয়েড করো 1200y, আর এটার থেকে এটা যদি বিয়োগ করো 420 থেকে 276 গেলে কত হয় ভাই, 24 কুড়ি 144, রাইট। তাহলে 12 দিয়ে কাটো 100, 12 দিয়ে কাটো 12, 4 দিয়ে 100 রে কাটো 25, 4 দিয়ে 12 রে কাটো 3, তার মানে ওয়ার মান কত 3 আর 25টা নিচে যাবে, এটা মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, ওয়ার মান 3/25, অনেকে বললি স্যার এগুলি কি ফাজলামি হচ্ছে, এত বড় ক্যালকুলেশন মাইন্ডে কিন্তু চাপ হবে, রাইট। হ্যাঁ প্রথম একটু চাপ হবে, কিন্তু আস্তে আস্তে এই জায়গায় পৌঁছানো যাবে, কি করে হবে দেখো মাইন্ডে, দেখো 2 দিয়ে যদি এটারে গুণ করো তাহলে এটা ক্যান্সেল হবে, 2 দিয়ে এটারে গুণ করলে 2000 হবে,
উপরের টারে তো গুণ করবে না, 2 দিয়ে গুণ করলে 2000, 2000 থেকে 800 গেলে 1200, 2 দিয়ে এটারে গুণ করলে 420, 420 থেকে 276 গেলে কত হবে 144। তাহলে 144 আর এই 1200 যাবে নিচে। তাহলে এটারে কাটাকাটি করো, হ্যাঁ কাটাকাটি করো, 48 দিয়ে কাটলে এত, 48 দিয়ে কাটলে 25, 3/25 করতে হবে মাইন্ডে ক্যালকুলেশন। 2 দিয়ে এটারে গুণ করে বিয়োগ করলে 1200 থেকে 800, 2000 থেকে 800 গেলে 1200, আর এখানে 420 থেকে 244 গেলে 144, 144 আর এই 1200টা নিচে কাটাকাটি করলে 3/25। এবারে এক্স এর মান কত হবে, আসো রাফ হিসেব করি। এক্স এর মান যে কোনো একটাই বসো, এটাতেই যদি বসো রাফে 800 ইন্টু ওয়ার জায়গায় ওয়ার মান কত 3/25। আচ্ছা এটারে না বেশি এইভাবে রাখলেই মনে হয় সুবিধা হবে বেশি। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি কত হবে বলো দেখি, 144/1200 হয় না, এটা নিচে 100 রাখলেই বেশি সুবিধা হবে, উপরে 12 আর নিচে 100, তাহলে সুবিধা হবে 12/100 এভাবে রাখলাম। তাহলে 900x সমান সমান 800 ইন্টু ওয়ার মান কত 12/100, 0 0 ক্যান্সেল, 1 না লিখলো, সমান সমান 276। এগুলো আমি করছি কিন্তু এগুলো মাইন্ডে করতে হবে। 8 বারং 96, 276 থেকে 96 গেলে কত হয় 180, 9 দিয়ে কাটো 20 আর এখানে কাটো 100, এক্স এর মান 20/100। 100 থাক বা কাটতেও পারো, 0 0 কাটতেও পারো, বা 100 থাকলে সুবিধা হবে। এক্স এর মান 20/100, তাহলে 100 100 এনে কাটা যাবে, এখানে যখন মান বসাবো কাটতেও পারবো, অসুবিধা নেই। হ্যাঁ হলো তাহলে বুঝা গেল, এটা মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। স্যার খুব চাপ হচ্ছে কিন্তু, এখানে দেখো মন দিয়ে শুনো, এখানে ওয়ার মান যদি এটা বসো 12/100, 8 বারং 96, তো এই 276 থেকে 96 গেলে 180, তাহলে 180/900 তার মানে 20/100, এগুলো মাইন্ডে ক্যালকুলেশন। এবার এই মানটা যদি এখানে বসো, তাহলে একটা আপেলের দাম কত হবে, একটা আপেলের দাম হবে 12/100, 100 100 ক্যান্সেল 12, আর একটা আমের দাম কত হবে, সরি আপেল তো 20, এক্স এর মান 20/100 20 হবে, আর আমের দাম 12 ওয়ার জায়গায় 12/100 বসলে 100 100 ক্যান্সেল 12। এবার বলছে চারটা আপেলের দাম কত, একটার দাম 20 হলে চারটা আপেলের দাম 4 20 80, তিনটা আপেলের দাম 3 বারং 36, তার মানে যোগ করো 116। তাহলে যে কোনো একটা সমান করতে হবে x/y, এক্স সমান করলাম ওয়ার মান বার হলে ওয়ার মান একটাই বসাই দিলাম, এক্স এর মান একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন মাইন্ডে করো তাহলেই তাড়াতাড়ি হবে। বুঝা গেল কি বললাম? চলো এই ক্যালকুলেশন ফাস্ট হইতে হবে, ক্যালকুলেশন মেন্টাল ক্যালকুলেশন করতে হবে, রাইট? চলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গসেমি, এর কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 144, তাহলে এটার বাহু কত হবে √144, 144 এর √12 12 144। এবার বলছি এর কর্ণকে বাহু দেখে, এর কর্ণের দৈর্ঘ্য কত, বাহু যদি √2 হয় না, কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 √2। তাহলে যেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144, তার বাহু √144, বাহুর দৈর্ঘ্য 12, বাহু যদি 12 হয়, কর্ণ √2 ইন্টু 12, তার মানে 12 √2, রাইট ফ্রেন্ডস? তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি 12 √2 হয়, এবার বলছে আরেকটা নতুন বর্গক্ষেত্র আঁকা হবে, এর কর্ণকে বাহু ধরবে, এই কর্ণের দৈর্ঘ্য যত আছে না, তাহলে নতুন বর্গক্ষেত্র আরেকটা বর্গক্ষেত্র আঁকবো যার বাহুর দৈর্ঘ্য হবে এর কর্ণের সমান। কর্ণ বাহুর 12 √2, তাহলে নতুন বর্গক্ষেত্রের আরেকটা যে নতুন বর্গক্ষেত্র আমরা ড্র করব বা আঁকবো, তার বাহুর দৈর্ঘ্য হবে এর কর্ণের সমান। সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু। তাহলে নতুন বর্গক্ষেত্রে বাহু কিন্তু 12 হবে না, বলছে এই কর্ণটাই নতুন বর্গক্ষেত্রে বাহু হবে। তাহলে নতুন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত 12 √2, তাহলে গুণ করো 4 ও 12 গুণ 48 √2। বুঝে গেল? এমটিএস 2019 আসছে, তাই না? বুঝা গেল কি বললাম? তাহলে পুরনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, নতুন বর্গক্ষেত্রে বাহু, তাহলে বাহু যদি 12 √2 হয়, তাহলে পরিসীমা 4 ইন্টু বাহু, তার মানে কত 4 বরং 48 √2। ঠিক আছে, পরিমিতির আরেকটা, এটা 3D। হ্যাঁ একটি চোঙের উচ্চতা 8 সেমি, আয়তন হচ্ছে 392 পাই ঘন সেমি হলে তার বক্রতলের ক্ষেত্রফল কত? রাইট, পাই। হ্যাঁ ওকে, তাহলে আয়তন কত 300, চোঙ মানে বুঝো, চোঙ কোন জিনিসগুলোকে বলা হয়, গোল লম্বা যে কোনো জিনিসকে গোল লম্বা, গোল লম্বা যে কোনো জিনিসকে আমরা চোঙ বলি, রাইট ফ্রেন্ডস? কি বলি আমরা? চোঙ বলি। কি বলি আমরা? চোঙ, রাইট? তাহলে চোঙের এটা আয়তন, বাদিকে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ইচ, পাই আর স্কয়ার ইচ, ইচ মানে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 8, পাই পাই ক্যান্সেল, 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে কত হয় ভাই? 4 8 32,
থাকবে 7 72 8 9 72। তাহলে আর কত স্কয়ার সরলে রুট ওভার হবে 49 এর বর্গমূল 7। ক্লিয়ার? তাহলে এটা আয়তন, বাদিকে আয়তনের সূত্র, চোঙের আয়তনের সূত্র মনে রাখবে পাই আর স্কয়ার, আর মানে ব্যাসার্ধ, এইচ মানে হাইট, হাইট মানে উচ্চতা। কানেক্টেড? চলো এবার বলছে তার বক্রতলের ক্ষেত্রফল কত। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। বক্রতল মানে পার্শ্বতল, এটা নিচের তার উপরেরটা বাদ। তাহলে 2 ইন্টু পাই এর জায়গায় পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 7 ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা 8, 5 7 ক্যান্সেল, 8/176, 176 দ্বিগুণে 352। ও ও ও 1 মিনিট, হ্যাঁ 2 পাই আর এইচ, আর মানে হচ্ছে এইচ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখানে অপশনগুলো একটু গন্ডগোলই আছে, রাইট? 8/176, 176 দিয়ে 2 রে গুণ করে 352, হ্যাঁ সরি। আচ্ছা নাইলে একটা ও হো 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 না না, অপশন গন্ডগোল নাই, অপশন পাই দিয়ে আছে, রিলি সরি, হ্যাঁ 2 2 পাই পাই, অপশন ঠিক আছে, এখানে পাই দিয়ে আছে, হ্যাঁ মিস্টেক আমি করছি। আর এর জায়গায় ব্যাসার্ধ 7, এইচ মানে উচ্চতা 8, 7 8 56, 56 দুগুণে 112 পাই, সরি ঠিকই আছে, হ্যাঁ এনে আর পাই এর মান বসাই নি, 112 পাই। ক্লিয়ার? চল আসো নেক্সট। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি, হ্যাঁ একটু এক্স নিতে হবে ভাই, হ্যাঁ এক্স দিয়ে অনেকে আমি জানি, হ্যাঁ এক্স এ অনেকের প্রবলেম হয়, তবে দেখো খুব সিম্পল ভাবে আমরা করব, এটা 3 বছর হবে, রাইট? এটা হবে 3 বছর পরে, বুঝলে? 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি হবে। বর্তমানে পিতার বয়স কত? তাহলে পুত্রের বয়স যদি আমরা ধরি, পুত্রের বয়স x, তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের পরেরটা ধরবে, পরেরটা পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি, পরেরটা ধরলাম। পুত্রের বয়স যদি x হয় বা কিছু একটা সিম্বল, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স যদি x হয় তার 3 গুণ মানে 3x, তার থেকে 3 বছর বেশি মানে +3, কম বললে মাইনাস। তাহলে পুত্র x হলে পিতা কত হবে? পরেরটা ধরবে, পুত্র x, পিতা হবে পুত্রের বয়সের 3 গুণ, 3 গুণ মানে 3x, তার থেকে 3 বছর বেশি মানে +3, রাইট? ভেরি গুড। এবার 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, দ্বিগুণ হবে। 3 বছর পরে পিতার বয়স কত হবে? এটার সঙ্গে আরো 3 বাড়বে, তাহলে পিতার বয়স 3 বাড়লে 3 3 6 হবে 3x + 6, তাহলে আরো 3 বছর পরে পিতার বয়স 3x + 3 তো আছেই, আরো 3 বাড়বে, তাহলে 3 আর 3 6, আর পুত্রের বয়স কত হবে? x + 3, 3 বছর পরে 3 বাড়বে, তাহলে 3 বছর পরে পিতার বয়স এটা সমান হবে কার সঙ্গে? পুত্রের বয়সের দ্বিগুণ, দ্বিগুণের থেকে 10 বছর বেশি +10, দ্বিগুণের থেকেও 10 বছর বেশি, রাইট? তাহলে এটারে সলভ করলে কত হবে ভাই? 3x + 6 এনে 2x + 3 দুগুণে 6 + 10, তাহলে 6 6 ক্যান্সেল, 3টা x থেকে 2টা x বিয়োগ করলে একটা x, x এর মান হচ্ছে 10। কার বয়স? পিতার বয়স, x এর মান যদি 10 হয় এখানে বসায় দাও, 3 10 30 যোগ 3 তার মানে 33, x এর মান 10 বসালে x এর মান 10, 3 10 30 যোগ 3 তার মানে 33, তার মানে পিতার বয়স কত হবে? 33। কানেক্টেড? x এর মান 10 হলে এখানে বসাই দিলাম, 3 10 30 যোগ 3 তার মানে 33, রাইট ফ্রেন্ডস? একটি সংখ্যা 4/5 অংশ তার 3/4 অংশ অপেক্ষা 8 বেশি। একটা সংখ্যার দুইটা অংশের মধ্যে ডিফারেন্স, এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটা অংশ আছে না, একটা সংখ্যার এত অংশ এটার থেকে কম বা বেশি, খুব সহজ কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ তখন দুইটা হরগুলাকে না সমান করে দাও। 5 আছে এটারে 4 দিয়ে গুণ করে 20, 4 আছে এটারে 5 দিয়ে গুণ করে 20, নিচে 4 গুণ তো উপরেও 4 গুণ, তার মানে 16/20, নিচে 5 গুণ তো উপরেও 5 গুণ, তার মানে 15/20। তাহলে নিচেরটা কি বুঝায়? নিচেরটা হচ্ছে টোটাল সংখ্যা, সংখ্যাটা হচ্ছে 20 ভাগ, সংখ্যাটা 20 ভাগ বা 20 ইউনিট, তার 4/5 অংশ কত হবে? 16 ইউনিট, আর সংখ্যাটা 20 ভাগ, দেখো নিচে হচ্ছে টোটাল সংখ্যাটা 20 ইউনিট, তার 4/5 অংশ 16 ইউনিট, সংখ্যাটার 3/4 অংশ 15 ইউনিট, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 20 ইউনিট, তার 4/5 অংশ প্রথমটা কত? 16 ইউনিট, আর তার 3/4 অংশ কত? 15 ইউনিট। তাহলে সংখ্যাটার দুইটা অংশ আছে, প্রথমটা হচ্ছে 16 ইউনিট আর পরেরটা 15 ইউনিট, নিচেরটা টোটাল সংখ্যা, তার 4/5 অংশ বা যেই বলুক, প্রথমটা হচ্ছে 16 ইউনিট আর পরেরটা কত? 15 ইউনিট। কম বেশি মানে ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স কত বলছে? 8, আর আমরা যদি ডিফারেন্স বার করি তাহলে প্রথমটা ভাঙাইলে 16 ইউনিট আর দ্বিতীয়টা ভাঙাইলে 15 ইউনিট, এই দুইটার ডিফারেন্স কত? 1 ইউনিট, আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? প্রশ্নের ডিফারেন্স বলছে 8, তাহলে 1 এর ভ্যালু যদি 8 হয় কত গুণ? 8 গুণ,
তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে 20 ভাগ 20 ভ্যালু কত? এটাও 8 গুণ 8 20 কত? 160। বুঝছো না? টোটাল সংখ্যা নিচেরটা টোটাল হরগুলা সমান করে নাও। তার 4/5 অংশ হচ্ছে 16, তার 3/4 অংশ হচ্ছে 15। দুইটার ডিফারেন্স 1 ভাগ, একের ভ্যালু 8 হলে টোটাল সংখ্যা 20 ভাগ 20 ভ্যালু 160। বুঝে গেল? খুব সিম্পল অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। রাইট ফ্রেন্ডস? চলো। তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন। ওকে? বাই।